আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখনও খুঁজে পাওয়া যায়নি মরদেহ। ঘাতকরা হত্যার পর 3 টুকরো করে দেহ অন্যত্র ফেলে দিয়েছেন বলে গণমাধ্যমে এসেছে। ব্যবসায়িক জনদের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে সৈয়দ আমানুল্লাহ, শিলাস্তি রহমান এবং ফয়সাল আলী ওরফে সাজি নামে 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের তথ্য অনুযায়ী মূল পরিকল্পনাকারী হিসেবে মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তির নাম এসেছে। কলকাতার নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয় সেটি ওই আখতারুজ্জামানের ভাড়া করা। এদিকে এমপি আনোয়ারুল আজিমের খুনের ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের 6 সদস্যের একটি দল আজ ঢাকায় আসছে। বেলা 2টা নাগাদ ভারতীয় পুলিশের 2 জন সদস্য ঢাকায় পৌঁছবেন। তারা আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পরিবারের সঙ্গে কথা বলবেন। দর্শক, সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি জানব কলকাতা সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম সাহেবের হত্যাকাণ্ডের ঘটনায় যে তদন্ত গত 18ই মে থেকে শুরু হয়েছে এবং গতকালই প্রথম আমরা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানতে পেরেছিলাম তিনি কলকাতার নিউ টাউনের একটি অভিজাত আবাসনের 56 নম্বর ফ্ল্যাটে তিনি খুন হয়েছেন। কিন্তু সেই খুনের পর সেটা সরকারিভাবে গতকালকে কলকাতা পুলিশের অর্থাৎ রাজ্য পুলিশের সিআইডির যিনি ইন্সপেক্টর জেনারেল অখিলেশ চতুর্বেদী তিনি সরকারিভাবে জানানোর পর তিনি জানিয়ে দেন যে তিনি খুন হয়েছেন। তার বক্তব্য অনুযায়ী যে তাকে দেড় অংশ থেকে খণ্ড বিখণ্ড করে লোপাট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই অংশ কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সর্বশেষ যেটা খবর, আজকে সকাল থেকে কিন্তু সেন্ট্রাল আইবি, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, সিআইডির তদন্তকারী আধিকারিকরা এবং গতকাল রাত্রে লাস্ট যেটা দেখা গেছিল একটি লাল গাড়ি করে আমরুল সাহেব সাংসদ সাহেব কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছিলেন। সেই গাড়িটিও কিন্তু আটক করা হয়েছে এবং গতকালই কিন্তু ফরেন্সিক আধিকারিকরা সেই গাড়িটি পরীক্ষা নিরীক্ষা করেছে। এখনও পর্যন্ত যেটা পুলিশ সূত্রের খবর সেটা হচ্ছে যে এই তদন্তের গতি প্রকৃতি জানার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশের তরফ থেকে এসটিএফের আধিকারিকরা কিন্তু ঢাকায় যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। যদিও ইতিমধ্যে ঢাকায় কিন্তু 3 জন গ্রেপ্তার হয়েছে এবং কলকাতায় 2 জনকে আটক করা হয়েছে। কিন্তু এই যে প্রথম 12ই মে তিনি সংসদ সাহেব যে কলকাতায় এসেছিলেন চিকিৎসার কারণে, যার বাড়িতে এসেছিলেন গোপাল বিশ্বাস, তাকেও কিন্তু তদন্তকারীরা নজরের মধ্যে রাখছেন, সন্দেহের নজরে রাখছে। তার বাড়িতেও কিন্তু এক প্রস্ত কিন্তু গোয়েন্দা আধিকারিকরা কিন্তু ঘুরে এসছে বলে খবর। এখনো পর্যন্ত যেটা খবর যে তদন্তের স্বার্থে পুলিশ প্রশাসন গোয়েন্দা বিভাগ কিন্তু খোলসা করেনি। কিন্তু তার এখন সবচেয়ে বড় তদন্তকারীদের কাছে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা খুঁজে বার করতেই হবে যে খুনের মোটিভ কি কারণে খুন হয়েছে, চোরাচালান, মাদকদ্রব্য না পলিটিক্যাল খুন, কি বিষয়ে খুন হয়েছে এবং খুন যারা হয়েছে তাদেরকে কিন্তু বাংলাদেশে ইতিমধ্যেই আটক করা হয়েছে যারা নাকি খুনের সঙ্গে জড়িত আছে। কিন্তু তার দেহবাশিস কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। তদন্তকারী আধিকারিকদের কাছে কিন্তু সেটা সবচেয়ে বড় কাজ। প্রথম পর্যায়ে তারা সেটাকে অগ্রাধিকার দিয়ে দেখছে এবং পাশাপাশি কিন্তু গোয়েন্দা বিভাগের আধিকারিকরা এই মুহূর্তে যেটা খবর তারা কিন্তু ঢাকায় যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে। পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে জানাচ্ছিলেন। দর্শক, এবার রাজধানীর ডিবি কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AR বাদল। বাদল, এই আখতারুজ্জামানের আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় 6 জন সদস্য আসার কথা, কলকাতা থেকে, ভারত থেকে আসার কথা, 2 জন এর মধ্যে 2টার মধ্যে চলে আসার কথা। এই সবকিছু বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। ডিবি অফিস আসলে অপেক্ষা করছে যারা ভারতীয় পুলিশের বিশেষ টিম আসার কথা তাদের জন্য। আমরা জেনেছি যে ঢাকায় যিনি ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি 2টার দিকে ডিবি কার্যালয়ে আসার কথা, এখন পর্যন্ত আসেনি এবং তিনি আসার পরে আসলে ভারতীয় যে বিশেষ টিম তারাও এই ডিবি কার্যালয়ে আসবে তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার জন্য। এর মধ্যে আমরা জেনেছি যে 3 জনকে আটক করা হয়েছে, তাদেরকে এখনও গ্রেপ্তার দেখানো হয়নি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা যে বিভিন্ন কথা শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে যে আসলে তাকে হত্যার পরে টুকরো টুকরো করে কেটে ট্রাভেল ব্যাগে করে বিভিন্ন জায়গায় দেহ নিয়ে যাওয়া হয়েছে এবং যেখানে হত্যা করা হয়েছে সেখানে কলকাতা পুলিশ রক্তের ছাপ পেয়েছে। এই বিষয়গুলো আসলে যাদেরকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের সূত্র থেকেই এই বিষয়গুলো জানা যাচ্ছে এবং
তাদের মধ্যে তারা যে তথ্যগুলো দিচ্ছে সেগুলোকেই আসলে গোয়েন্দা পুলিশ যাচাই বাছাই করছে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি। তো দুই দেশের গোয়েন্দা পুলিশ একত্রে এই বিষয়টিকে আরও আলোচনা করবে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ক্রস চেক করা হবে এবং এর সাথে আরও যারা জড়িত রয়েছে তদন্তের স্বার্থে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত খোলাসা করে কিছু বলা হয়নি। ভারতীয় টিম আসার পরে দুই দেশের টিম একসাথে আলোচনা করে তারপরে একটি ফলাফল জানানো হবে যে এটি আসলে যে বিষয়গুলো আসছে যে এটি চোরাচালান সোনা চোরাচালান বা মাদকদ্রব্য বা রাজনৈতিক কোনো কারণ এই বিষয়গুলো খোলাসা করবে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। তো এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি, হয়তো দুটোর পরে বিস্তারিত জানা যাবে, তারপরে আমরা আপনার মাধ্যমে যারা দর্শক রয়েছে তাদেরকে এই সর্বশেষ আপডেট আরও জানিয়ে দেব। রিদওয়ানা। বাদল, আপনাকে ধন্যবাদ। নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। দুপুরে এই সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। উপজেলায় 2 ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়া নিহত হওয়ায় এই নির্বাচন স্থগিত করা হয়। এদিকে প্রার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। বুধবার বিকেলে উপজেলার পাড়াতুলি ইউনিয়নের মীরের কান্দি এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় প্রতিপক্ষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল এবং তার সমর্থকরা সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করে। অন্যদিকে 29 মে তৃতীয় ধাপে 112টি উপজেলা পরিষদের নির্বাচনের প্রচার জমে উঠেছে দেশজুড়ে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে যোগ্য প্রার্থী বাছাইয়ের কথা বলছেন ভোটাররা। দর্শক, এই বিষয়ে জানাতে নরসিংদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা বা এলাকায় কি পরিস্থিতি এখন বিরাজ করছে, সাধারণ মানুষ কি বলছেন, সবকিছু মিলে একটু জানতে চাই আপনার কাছে। জি, ধন্যবাদ রিদন আপনাকে। আপনি যেমনটা জানেন যে গতকাল নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের যে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিল ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া, তিনি তালাপতিকে নির্বাচনের যে প্রচারণা চালানোর সময় তার প্রতিপক্ষ প্রার্থী রুবেল এবং তার সমর্থকরা কিন্তু তাকে হামলা করে তাকে পিটিয়ে হত্যা করে এবং এই হত্যার পর কিন্তু পুরো রায়পুরা উপজেলায় কিন্তু এক থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। বিশেষ করে আপনি যেমনটা জানেন যে এই ঘটনার কেন্দ্র করে কিন্তু পুরো রায়পুরা উপজেলা নির্বাচন কিন্তু স্থগিত করেছে নির্বাচন কমিশনার। তো রিদনা, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদর হাসপাতালের এই মর্গটিতে। কিছুক্ষণ আগে এই মর্গ থেকে কিন্তু এই সুমনের মরদেহ কিন্তু তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আমরা যেমনটা জেনেছি যে বাদ আসর কিন্তু তার গ্রামের বাড়িতে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে। আর রিদনা, আরেকটি বিষয় হচ্ছে এই ঘটনা এখনো পর্যন্ত কিন্তু থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। পরিবারের পক্ষ থেকে তারা মামলার প্রক্রিয়াধীন চলছে। বিকেলে নাগাদ হয়তো তারা মামলা করবেন থানায়। তো এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কাউকে আটকের বিষয় আমাদেরকে জানানো হয়নি। তবে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারে কিন্তু পুলিশ মাঠে কাজ করছে। সর্বোপরি বলা যায় যে পুরো রায়পুরা অঞ্চল কিন্তু এখন পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো রিদনা, এই ছিল আমার কাছে নরসিংদী রায়পুরা নির্বাচনের যে সহিংস হত্যার ঘটনার সর্বশেষ পরিস্থিতি। রনি, পরবর্তীতে আবারও ফিরবো যদি আপনার কাছে নতুন কোনো খবর থাকে। ধন্যবাদ আপনাকে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তার জন্মস্থান পবিত্র শহর মাশহাদেই দাফনের সকল প্রস্তুতি নিয়েছে ইরান সরকার। এদিকে তার দাফনে অংশ নিতে লাখ লাখ মানুষের ঢল নেমেছে মাশহাদ শহরে। রাকিব হাসানের রিপোর্ট। লাখো মানুষের ভালোবাসায় আজ স্থানীয় সময় দুপুরে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে সদ্য নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শায়িত করা হবে। এই শহরেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন। রাইসির দাফনে অংশ নিতে লাখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই শহরেই ইমাম রেজা রহমতুল্লাহ আলাইহির মাজার অবস্থিত। গেল বুধবার সকালে ইউনিভার্সিটি অফ তেহরানে তাদের আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইউনিভার্সিটি অফ তেহরানে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। এরপর আজাদি চত্বরের পথে একটি শোকযাত্রা অনুষ্ঠিত হয়। এতেও যোগ দেন অগণিত শোকার্ত জনতা।
গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান উত্তর পূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। রাকিব হাসান, RTV। দর্শক, চলছে ইব্রাহিম রাইসির দাফনের আনুষ্ঠানিকতা। ANI এর সৌজন্যে ইরানের মাশহাদ থেকে সরাসরি যুক্ত হব। দর্শক, এতক্ষণ আমরা সরাসরি ANI এর সৌজন্যে দেখছিলাম প্রেসিডেন্ট রাইসির দাফনের আনুষ্ঠানিকতার অংশবিশেষ। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। শোকের কর্মসূচি পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন, সেই সাথে বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে দুপুরে দেশটির ঢাকার দূতাবাসে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার মতো অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া, আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার এবং ইরানের প্রেসিডেন্টের পরিবার, আত্মীয় স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার, আত্মীয় স্বজন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে 7 দিন ফেরিতে পচনশীল পণ্য ছাড়া ট্রাক চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি। বলেন, ঈদের আগের 3 দিন এবং পরের 3 দিন এই নির্দেশনা মেনে চলতে হবে। এছাড়া 13 থেকে 23 জুন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রী। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। দর্শক, আমরা সংবাদের শুরুতেই সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের বিষয়ে জানছিলাম। এ বিষয়ে আমরা আরো কথা বলবো। ঝিনাইদহে রয়েছেন সহকর্মী শিপলু জামান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিপলু, হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে আখতারুজ্জামান শাহিনের কথা বলা হচ্ছে, তো তার সম্পর্কে এলাকাবাসী কি বলছেন? আমি সকাল থেকে অবস্থান করছি এই ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের যে হত্যাকারী আখতারুজ্জামান ওরফে শাহিন, তিনি ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে এখানে বসবাস করতেন। কিন্তু এখানে তিনি আমেরিকান প্রবাসী, তিনি এখানে আসেন, এসে এখানে রিসোর্স আছে তার, এই রিসোর্সে তিনি নানা অসামাজিক কার্যকলাপ করতেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তাছাড়া তার হত্যা যে পরিকল্পনাকারী আরেকজন সহযোগী গ্রেপ্তার হয়েছে, তার বাড়ি কোটচাঁদপুর উপজেলায় সীমান্তবর্তী অঞ্চলে। তো সে ছিল আসলে একজন দিনমজুর। হঠাৎ করে সে কেন এত টাকা পয়সার মালিক হলো, কালো টাকা বনে গেছে, এটা সাধারণ মানুষ কিন্তু আজকে হতবাক হয়ে গেছে। তবে আমরা জানতে পেরেছি এলাকাবাসী সূত্রে তিনি ইন্টারন্যাশনাল
করতো এবং হুন্ডি কারবারি করতো বলে জানতে পেরেছি। আর স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিমের সাথে তার দ্বন্দ্ব মূলত ব্যবসায়ী টাকা পয়সা ভাগ বটোয়ারা নিয়ে, এটা আমরা জানতে পেরেছি। তো আমি কথা বলেছি আজকে এই কোটচাঁদপুর থানার ওসি সাহেবের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত তাদের ব্যবসায়ী দ্বন্দ্ব নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে তারা ধারণা করছে। তো আসলে এখানে আরেকজন সহকর্মী গ্রেপ্তার হয়েছেন, তার বাড়ি কোটচাঁদপুরে, তিনিও এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন এই শাহিনের সাথে, এমনটি অভিযোগ আমরা জানতে পেরেছি। আর ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ব্যাপক জনপ্রিয় একজন জনপ্রতিনিধি, এখান থেকে তিনি পরপর ৩ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু তার মৃত্যুতে এলাকায় মানুষ স্তব্ধ হয়ে পড়েছেন, সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছেন। তো আসলে এখন এই এলাকাবাসী অভিযোগ করে বলেছেন যে এই শাহিন এখানে একটা অবৈধ রিসোর্ট তিনি গঠন করেছেন, এখানে তিনি কুকুর পালন করেন, এখন বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ তিনি আমেরিকা থেকে এসে এখানে করেন। কিন্তু এলাকাবাসী অভিযোগ যে এখানে রিসোর্টে কাউকে রাখা হয়নি, বাইরে জেলা উপজেলা থেকে লোক নিয়ে এসে এখানে তিনি চাকরি নিয়োগ করেছেন। আর এই ছিল আমার কাছে জেলা ৪ আসনের আনোয়ারুল আজিম আনার হত্যাকারীর আখতারুজ্জামান শাহিন ওরফে শাহিনের আপডেট সংবাদ। শিপলু, ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের অতি মূল্যের অভিঘাত থেকে দেশের সাধারণ মানুষকে স্বস্তি দেয়াই আসছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সঙ্গে সক্ষমতার বাইরে গিয়ে ঋণ করে বড় বাজেট প্রণয়ন দেশের অর্থনীতিকে বেকায়দায় ফেলতে পারে, এমন মত অর্থনীতিবিদদের। তারা বলছেন উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য থেকে সরে এসে বাজেটের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার পাশাপাশি চলমান মেগা প্রকল্প শেষ করার দিকে অধিক নজর দিতে হবে। সেলিম মালিকের রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইসরায়েল ফিলিস্তিন সংকট টালমাটাল করে তুলেছে বৈশ্বিক অর্থনীতি। তেলের মূল্য বৃদ্ধির কারণে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল বিশ্ববাসী, যার আজ পড়েছে বাংলাদেশেও। ডলার সংকট ঘনীভূত হয়েছে, এলসি খুলতে পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না ব্যবসায়ীরা। বেড়েছে জ্বালানির দাম, বাজারে হাঁসফাঁস ভোক্তারা। এমন বাস্তবতায় আগামী মাসে জাতীয় সংসদে ঘোষিত হতে যাচ্ছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। অর্থ বিশ্লেষকরা বলছেন প্রায় ১০% মূল্যস্ফীতি থেকে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেয় এবারের বাজেটের বড় দায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হচ্ছে এই মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করা এবং কমিয়ে নিয়ে আসা। ৭.৫% করতে পারলেও এটা অনেক ভালো। এখন ১০%, ১০.৫% এটার দিকে চলে যাচ্ছে, এটা কিন্তু একেবারে গ্রহণযোগ্য নয়। সাধারণ প্রান্তিক স্থির আয়ের মানুষের জীবনমান যাতে করে এটা দ্বারা আরও অবনমন না হয়, যাতে তাদের জীবনমানটা আমরা একটা স্বস্তির জায়গায় রাখতে পারি। উচ্চ প্রবৃদ্ধি থেকে না ছোটে এবার অসমাপ্ত প্রকল্পগুলো বাস্তবায়নে অধিক জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। গুরুত্ব দিতে হবে সামাজিক নিরাপত্তার দিকেও। প্রবৃদ্ধি এবার মূল লক্ষ্য হওয়া উচিত না। আমার মনে হয় যে সেদিক থেকে সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তার বিষয়গুলি, এগুলোকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। নতুন প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের যে মেগা প্রকল্পগুলো যেগুলো রয়েছে, তো সেগুলো বাস্তবায়নটা চলমান রাখতে হবে। কারণ হলো যে এখানে বড় অঙ্কের কিন্তু বৈদেশিক সহায়তা রয়েছে, দেরি করলেই সেখানে আসলে খরচটা বেড়ে যাবে। তো এই কাজটা আমরা করতে চাই না। আর একই সঙ্গে যখন আমরা বাস্তবায়ন করবো সময় মতো, তার মানে কিন্তু আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেখানেও কিন্তু ওই ডলারগুলো বা বৈদেশিক মুদ্রা তাড়াতাড়ি আসবে। তবে ডক্টর আবু আহমেদের মতে সক্ষমতার বাইরে গিয়ে বড় বাজেট করার দরকার নেই। আপনারা কেন অত বড় বাজেটের দিকে যাচ্ছেন? কেন রেভিনিউ বাজেটকে এইভাবে বাড়তে দিচ্ছেন? তো আরো কর্জনিয়া যদি সুদ মেটাতে হয়, তো সামনে কিভাবে আপনারা মেটাবেন? এ তো ঋণে ডুবে যাওয়া কূপের মধ্যে, এবং এই বোঝা বহন করবে অতি নগণ্য সাধারণ মানুষগুলো। পাশাপাশি এডিবিতে নতুন প্রকল্প নেয়ার আগে আরো বেশি যাচাই বাছাই এবং প্রকল্প বাস্তবায়নে সুশাসন নিশ্চিতে সরকারি নজরদারি বাড়ানোর পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। আমাদের কিন্তু স্যালারিটা বাড়াচ্ছে না, কিন্তু সব জিনিসের দাম অনেক বেশি, সেই জন্য আমাদের অনেকই প্রবলেম হয়ে যাচ্ছে নিজেদের চলা, ফ্যামিলিকে চালানো। সাধারণ মানুষের কথা যেন একটু সরকার মনে করে, কারণ সবাই কিন্তু মাছগোছ আমরা খেতে পারছি না কারণ দামের জন্য। তো আমরা বেশিরভাগই আলুটাই বেশি কিনতেছি, সেই আলুর দামও ৬০ টাকা ৭০ টাকা কেজি। ওখানে গেলেও আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমার হচ্ছে সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে যে যেন সব কিছুর দামটাই একটু রিজনেবলে নিয়ে আসে। সরকার বাজেটে সব দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে, শুধু ফল না। মানুষ কি ফল খাই বাঁচবো? যাদের মাল কামাইবো তারা ওই ফল খাইতে পারবো। ভাত কাপড় বাসস্থান সব সমস্যার সমাধান, এটাই তো। মানুষের যদি ভাত কাপড় বাসস্থান দেয়, মানুষ তো
চিন্তাকারী চুরি ডাকাতি হাজারি করবে না, তো চুরি ডাকাতি চিন্তাকারী হাজারি করে চলে যাবে মানুষ। ইনকাম না থাকলেও একটা কিনবে কীভাবে? আমি তো মনে করেন আমি যদি ফল দোকান না করতাম, আমি একটা ফল খাইতে পারতাম। আমি ফল মানে দেখিও না, এখন ফল দোকান করি, দেখে অত একটা খাইতে পারি। যারা ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারে না, ব্যবসা বাণিজ্য কম, এরা তাকাইলে মানে সব কিছু মানে সুন্দর হইব। যেমন যারা চাকরি করে কম বেতনে, এরা বেতন বাড়াইলে আর একটু কম চলতে পারবো, কিন্তু এখন মাছ কিনে খাইতে পারবো। বেতনের যদি কম পায় তো খাইতে পারবো না। বিপুল পরিমাণ হাত বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম সহ ফাহিম লিমন আকুল নামের 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে রাজধানীর পূর্ব বাড্ডায় হাজীবাড়ি মোড়ের একটি টিন শেড বাড়িতে কয়েক ঘন্টার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আরও যারা এই ঘটনায় জড়িত আছে তাদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে বলে জানায় র্যাব 3 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির। এ সময় তিনি বলেন, বোমাগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন, যা গাজীপুর সহ সারা দেশে সরবরাহ হতো। নাশকতা সৃষ্টির লক্ষ্যে এসব বোমা তৈরি করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। যাত্রা শুরুর মাত্র 3 বছরের মধ্যেই দেশের দ্রুততম স্টার্ট আপ ইউনিকর্ন প্রতিষ্ঠান হিসেবে মোবাইল আর্থিক সেবায় নগদ নিজেদের প্রতিষ্ঠিত করেছে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আরও বলেন, গত 4 বছরে সরকারকে 14.5 কোটি টাকা আয়ের ভাগ দিয়েছে নগদ। সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের নবনির্বাচিত পরিচালক বোর্ডের অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সহ বেসিসের সদস্য ও কর্ম ব্যক্তিরা। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি20তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত 9টায় টেক্সাসের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হার নিয়ে সিরিজ শুরু করেছে শান্তর দল, আর এই ম্যাচে জয় নিয়ে সিরিজের সমতায় ফিরতে চায় টিম টাইগার্স। এদিকে আইসিসির সহযোগী সদস্য হয়ে প্রথমবার পূর্ণ সদস্য কোনো দেশকে হারিয়ে নতুন ইতিহাস রচনা করেছে যুক্তরাষ্ট্র। সিরিজের দ্বিতীয় টি20তেও তারই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।